বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় না। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে জনগণ জানতে চায়। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। না দেওয়া মানে 24-এর বিরুদ্ধে দাঁড়ানো, না দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো, না দেওয়া মানে আমাদের বিগত যে রেজিম ছিল, যে স্বৈরাচারী। দেখুন, আমি একটা কথা প্রথমেই বলেছি, গণভোটের জায়গায় আমাদের কোনো নিরপেক্ষ জায়গা নেই। হয় আমি এটার পক্ষে, আমি আমার অভ্যুত্থানের পক্ষে, আমার এই ছেলেমেয়েরা যারা মারা গেছে তাদের পক্ষে, হাদির পক্ষে। হয় আমি নতুন বাংলাদেশ চাই অথবা চাই না। আমার দেশে কিছু মানুষ আছে হয়তো যারা বিগত রেজিমের উপকারভোগী, তারা হয়তো পরিবর্তনটা চায় না, নাতে তো ফেলে যাওয়া যাবে না, কিন্তু তারপরেও আমাদের নাটা দিতে হবে। কেউ যদি সেভাবে না দিতেই চায়, তাকে দেওয়ার সুযোগ তো দিতেই হবে। আর মানুষের মতামতটা নিতেই হবে। তো আমরা মনে করি এই দেশের মানুষ, আপামর জনগণ, যারা কষ্টের মধ্যে দিয়ে গেছে গত 16টা বছর, যারা গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়ারি কিলিং হয়েছে, যারা রাস্তায় যে লগি বইটা দিয়ে মানুষকে কুচিয়ে মেরেছে, শেখ হাসিনা শাপলা চত্বরে শত শত মানুষকে মেরেছে, শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে 24 আগস্টের 5 আগস্টের আগ পর্যন্ত। শেখ হাসিনা বিডিআর হত্যা করেছে। শেখ হাসিনা তুরাগ নদীতে সেই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে, তার মেয়ের জামাইয়ের নেতৃত্বে র্যাবের মাধ্যমে 60টা লাশ, 60টা জীবন্ত মানুষকে নদীর নিচে পুঁতে ফেলে দিয়েছিল। বন্ধুরা, ইতিহাস কিন্তু কাউকে ছাড় দেয় না, ছেড়ে দেয় না। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন। রাজনীতিতে ফিরে আসা, দেশে আসা তো রাজনীতিতে ফিরে আসা আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। এই জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত 2 বছর আগে এই সময় আমরা রিমান্ডে ছিলাম। যেই রক্ত, যে আত্মত্যাগ, যে মানুষের যে এখনকার মানুষের যে মাইন্ডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন। সে জায়গা থেকে বিভিন্ন জায়গায় হামলা করে তাদেরকে নীরব করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যেমন আমি যে এখন বাসায় যাব, এটা নিয়ে আমি শঙ্কিত, রাস্তা ধরে মাইর দেয় কিনা। বাসা থেকে যে বের হব তখন, এটা তো আমরা না, শুধু কেউ কথা বলে না। বাসায় গ্যাস নাই, তো বললাম অনেকে আসা আমার কাছে, আমি বললাম কথা বলেন আপনারা। বললো কথা বলা তো গ্যাস নাই, বাইচে আসি, কথা বললে তো মেরেই ফেলবে, তখন তার গ্যাসেরও দরকার হবে না। আপনি বলছিলেন যে এখন থেকে খুব একটু বেশি কথা বলবেন না, কিন্তু এখন এরপরে আমরা দেখতে পাই যে আপনি তখন বলছেন আমি এভাবেই কথা বলি। এখন আসলে আপনি কিভাবে পরবর্তীতে আসলে কিভাবে? আমি এভাবে কথা বলেছিলাম, আমি মানুষের সাথে একটু ইন্টারাকশন বেশি করি। অন্যরা হলো একটু ডিপ্লোম্যাটিক হয়তো বলে আর কারণ এই এলাকা চুরি হয়েছে কেউ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে গত 2-3 দিন থেকে খুব সভা সেমিনার হইতেছে, বিক্ষোভ সমাবেশ হইতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি শিষ্টাচার বহির্ভূত বক্তৃতা দিচ্ছে, ওগুলাকে থামানোর জন্য সামাজিক আন্দোলন শুরু করছে বিএনপির সরকার এবং সরকারের সুশীলরা, শাহবাগীরা এটার সাথে আবার যুক্ত হয়েছে। গত 2-3 দিন থেকে দেখতেছি যে এভাবে প্রজন্মকে বেয়াদব বানানো হইতেছে, লাভ 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 কথা বলতেছে। তো জাতীয় নেতারা যখন ভিডিও বানায় ল্যাংটা হইয়া, ওইটা যখন সোশ্যাল মিডিয়াতে আসে, তাদের বিরুদ্ধে কোনো রকমের আইনগত ব্যবস্থা নেওয়া হয় না, সামাজিক সচেতনতা তৈরি হয় না। প্রজন্ম কিন্তু তখন এটা আবার নষ্ট হয় না। ওদের এই লাইভ পর্নোগ্রাফি দেখে ছেলেমেয়েরা বেয়াদব হচ্ছে না। আবার ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, চাঁদাবাজ যারা বিভিন্ন মন্ত্রণালয়ের হরিলুট করতেছে, 31 দফা রফাদফা করতেছে, এদের বিরুদ্ধে যখন নাসিরুদ্দিন পাটোয়ারিরা কথা বলবে, এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। শেখ হাসিনা এবং তার গুন্ডা পান্ডা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, তখন গালাগালি করছি, তখন আমাদের নেতারা হাততালি দিচ্ছে আমাদেরকে। এখন তাদের বিরুদ্ধে বললে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
নাসিরুদ্দিন পাটোয়ারি কয়দিন ধরে রাজনীতি করে? তার কি সরকার আছে, প্রশাসন আছে, কিছু আছে? তারে দমন করতে হবে কেন? তার কথা নিতে পারেন না কেন আপনারা? এগুলা তার কথা নিতে পারে না কালচারাল ফেসিস্টরা। হাদির কথা যেমন নিতে পারে নাই, একইভাবে ওর কথা নিতে পারতেছে না। এর মধ্যে গতকালকে বিএনপির একজন মন্ত্রী ইশরাক, জনতার মেয়র, আমার হাসি পায় ওর কথা শুনলে, পাগল একটা। যাই হোক, ও বলতেছে পাটোয়ারির চামড়া তুইলা নিব আমরা। একজন মন্ত্রী আর একজন জাতীয় নেতার চামড়া তুইলা নিচ্ছে। ওইটা রাজনীতির শিষ্টাচার বহির্ভূত কাজ হচ্ছে না? নাকি ওইটা আপনাদের সরকার ক্ষমতায় আছে, আপনারা যা ইচ্ছা তাই বলতে পারবেন, ওগুলা সব জায়েজ আছে? ডাকসুতে যখন আপনার ছেলেদেরকে পিটাইতেছিল, ওইটা মব হয় নাই? ওইটা রাজনীতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হয় নাই? কই সুশীলটা তো দেখলাম না তখন একটা কথা। আমি মুজিবুর রহমান বাবুল, সবাই আমাকে জামাই বাবুল নামে চিনে। আমি মূলত বাংলাদেশ চলচ্চিত্র মেকআপম্যান সমিতির একজন সদস্য এবং আমি দীর্ঘদিন একটা ভিডিও আপলোড দিছে, সেটা প্রায় অনেক ভাইরাল। তো আমার কথা হচ্ছে যে আপনারা যেটা সত্য সেইটাই আপনারা প্রচার করেন। আসলে মিথ্যা প্রচার করে একটা মানুষের জীবনকে কেন ধ্বংস করছেন বা সমাজে ওই মানুষটাকে কেন ছোট করছেন, এতে আমার পরিবারের কাছে, আমার কর্মী ভাইদের সামনে আমাকে ছোট করছেন, আমার আত্মীয় স্বজনের কাছে, এবং আমার কাজেও ব্যাঘাত ঘটছে। তো দয়া করে এইটা আপনার সাংবাদিক ভাইয়েরা আছেন সবাই, এটা যাতে উনি এটা ডিলেট করে বা এটা যাতে সমাধান করে ফেলায়, এটাই আমার বলা। আপনি বলছেন যে আসলে আপনার একটি ভিডিও জামাত নেতা হিসেবে প্রচার করা হয়েছে, কিন্তু আপনি যে জামাত বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আপনি আমার চলচ্চিত্র মেকআপম্যান সমিতি আছে, সমিতির মাধ্যমে জানতে পারেন। বাস টেম্পু যারা চলবে তাদেরকে 1 আগস্ট থেকে তাদেরকে ট্যাক্স দিতে হবে, আপনারা এটা জানিয়ে দিবেন এবং ইউনো সাহেব এটা মাইকিং করে এটা জানিয়ে দিবে। পৌরসভার অবস্থা করুন, বেতন দেওয়া যায় না। আগে রিক্সা টেম্পু এগুলির থেকে বছরে 70 লক্ষ টাকা আয় হইতো, এখন 70 পয়সাও না। এইটা আপনারা নিজেদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দ সরকার পরিবর্তনের পরে নিজেদেরকে জনপ্রিয়তা দেখানোর জন্য আপনারা এই আকামটা করছেন। কাজী 1 তারিখ থেকে পৌরসভায় যত রিক্সা টেম্পু এখানে চলবে, বাস ট্রাক, সবাইকে ট্যাক্স দিতে হবে। ইউনো সাহেব যেটা নির্ধারণ করবে, নতুবা এই পৌরসভা টিকানো যাবে না, পৌরসভার লোকদের বেতন দেওয়া যাবে না। জামাতের আমির নিজেই একজন সমকামী। আমরা দেখিনি যে তিনি কিভাবে বিদেশি কূটনীতিকদের পিছন থেকে জাপটে জড়িয়ে ধরেছেন, এটাই তো। এবং তাকে যখন সমালোচনা করা হয়েছে, সে বলেছে আরো বেশি করে করবেন, এটা নাকি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোথায় পেয়েছেন? আমাদের নবীজি পিছের থেকে পুরুষকে এরকম জড়িয়ে ধরে টিপাটিপি চুমাচুমি করতে কোথাও নাই। অথচ তিনি আমাদের এই ধর্মটাকে, ধর্মপ্রাণ মানুষের যে চিন্তা চেতনাকে ধ্বংস করার জন্য এই নোংরামি করেছে। যেখানে আব্বা এত নোংরা হবে, সেখানে তো পোলাপান সব সমকামী হবে। ala dice o no hay voto de o se dan esa ala dice o no hay voto de dodi de dodi সবজি টবজি কিছু কিনতে আসছি, ফুলকপি 120, টমেটো 160, কিভাবে কিনবো? অল্প অল্প নিচ্ছি আর কি। আমরা তো লিমিটেড একটা ইনকামে আছি, সরকারি চাকরি আমাদের জন্য। আর এখন রিটায়ার্ড পারসন, কষ্ট, অনেক কষ্ট সবার জন্য, অল আর ইকুয়াল সবার জন্য। কিন্তু আমি সাফার করতেছি আর কি। এই কয়েকটা দিন আর বেশি বাড়ছে, যখন হাত দিতে পারি না। এত দাম, যে কোনো একটা 120, 100, 160 সবজি, মুরগি এরকম, সবকিছু এরকম। মধ্যবিত্তের জন্য এটা অনেক কষ্টের। বিদ্যুৎ বিলের যে অবস্থা, একটা সময় কথা বলতাম ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, এগুলা নিয়ে আমাদের নাবিশ্বাস পর্যায়ে চলে গেছে। কিন্তু রিসেন্ট দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ বিল যেখানে মনে করেন 300 থেকে 500 টাকা আসতো, তারপরে দেখলাম যে 1200 টাকা হচ্ছে, তারপরে 1400 টাকা। কিন্তু এই মাসে মনে করেন সব রেকর্ড ভেঙে দিয়েছে, 2100 টাকা আপনার ভিডিও স্ক্রিনে দেখতেছেন। অথচ কিন্তু
আপনার ওই পরিমাণে তখন আমার ঘরে যেরকম যন্ত্রপাতি ছিল, ইলেকট্রিক ডিভাইস ছিল, এখন তাই আছে, বরং আরও কমছে। তারপরে এই অবস্থা, এগুলার জবাব কে দিবে? আজকে কিন্তু পুরো বাংলাদেশ এই বিষয় নিয়ে সয়লাভ। হ্যাঁ, অনেকের ইউনিট দেখা যায় যেখানে 100 ইউনিট হওয়ার কথা এখানে 200 ইউনিট হয়ে রয়েছে, কারো প্রিপেড মিটারে টাকা পুরাইছে, যা যা টাকা মানে অটোমেটিক কেটে নিয়ে যাইতেছে। কি অবস্থা! আজকে নারায়ণগঞ্জে গেছে প্রিপেড মিটার লাগাইতো, মানে প্রিপেড মিটার ভাঙছে এবং যারা লাগাইতে গেছে তাদেরকে সাইজ করছে জনগণ। এইভাবে দেওয়া উচিত। মানে নাবিশ্বাস পর্যায়ে চলে গেছে। গ্যাস নাই, গ্যাসের জন্য দেখতেছি রাস্তাঘাটে বিভিন্ন মহিলারা ডেক্সি নিয়ে নামতেছে। কি একটা অবস্থা ভাবা যায়! হ্যাঁ, অথচ তারা মনে করেন ভুল। রাজধানীর উত্তরা র্যাব 1-এর কার্যালয়। এখানে সাধারণ এক দোতলা ভবনের ভেতরেই লুকিয়েছিল ভয়ঙ্কর গোপন বন্দিশালা, যা আয়নাঘর নামেই বেশি পরিচিত। নিচতলার সিঁড়ির পাশে অত্যন্ত সরু একটি পথ, যেখানে ডানে বামে কোনো জায়গা নেই। মাথা নিচু করে ঢুকতে হয়। ভেতরে ঢুকলেই ঘুটঘুটে অন্ধকার। সেখানেই রয়েছে 2 ফুট বাই 4 ফুট আকারের 7টি ছোট ছোট কক্ষ। নাম দেয়া হয়েছিল ডেথ সেল বা জম সেল। আলো বাতাসহীন এসব সেলে 5 বছরের একটি শিশুরও সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হবে। জনাব তারেক রহমান সাহেব, আপনার অথবা আপনার মেয়ে দুইজনের যে কোনো একজনের একটা চোখ দান করে দেন আলিফকে। আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, আপনারা লন্ডন গিয়ে যে কোনো দিন নয়া চোখ লাগিয়ে আনতে পারবেন। সারা বিশ্বে ভাইরাল হলেন, সারা বিশ্বের মানুষের বাহাবা পেলেন, ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে। এই নামের জন্যই তো প্রধানমন্ত্রিত্ব করতেছেন আর মানুষকে কষ্ট দিতেছেন। তো আপনার দলীয় কর্মীরা, আপনার পোষা কর্মীরা যেহেতু মানুষের চোখ উঠিয়ে ফেলে, আপনার দিতে তো সমস্যা নেই, আর আপনার এই চোখ লাগাইতেও সমস্যা নেই। পয়সার যেহেতু আপনার অভাব নাই, ইতিহাসেও স্বর্ণাক্ষরে লেখা থাকলো, সমস্যা কি? দেন, একজন মানুষকে দয়া করেন। আপনি তো সবার আগে বলছেন বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশের মানুষকে আপনার পালিত পোষা কুকুরেরা যখন চোখ উঠিয়ে ফেলছে, আপনার একটা চোখ বা আপনার মেয়ের চোখ দিতে সমস্যা কোথায়? আপনার বউ তো ডাক্তার আছেই, তাকে সাথে নিয়ে চোখ দিয়ে সাথে সাথে আবার লন্ডন থেকে লাগিয়ে নিয়ে আসবেন। আপনাদের তো কোনো সমস্যা নাই। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবাই হাজির হব। তুমি কে, আমি কে, ইনকিলাব ইনকিলাব। নাসিরউদ্দিন পাটোয়ারিরা, হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা, সরকার, তার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কিংবা ক্ষমতাসীন যে কোনো ব্যক্তি, তাদেরকে যদি যে কোনো বিষয়ে প্রশ্ন করে, সমালোচনা করে, এরপরও যদি আমাদের আক্রমণ করা হয় মুখ বন্ধ করার জন্য, আমরা কি মুখ বন্ধ করে থাকবো? বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে, কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিত বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই, আবার ছিল না। বিএনপি তো বলতে পারে না আমার দল মুক্তিযুদ্ধ করছে। বিএনপি এখন যারা করে তাদের অনেকেই মুক্তিযুদ্ধ করছে, দল হিসেবে তখন আত্মপ্রকাশ করেন এবং তাদের নেতা যিনি, উনি তখন কোন দলও করে না, উনি একজন মেজর ছিলেন। হয়তো আমাকে আগে করলেন, ওকে পরে করলেন, এইভাবে হবে না না, দুইজনকে একসাথে এক বিছানায় খেলবো। একবার তোমাকে করবো, একবার ওকে ঢুকাবো, একবার তোমাকে ঢুকাবো, একবার ওকে ঢুকাবো। ওকে, ওরকম তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমরা দুজনের একজন অত শান্তি পাইবো না। না, ওর সামনে আমি খেলতে পারবো না। কেন ওর সামনে পারবো না কেন? না না, ও একটা মেয়ে, আমি একটা মেয়ে, তারপরে এটা সম্ভব না। হয়তো আগে পরে এরকম হবে, কিন্তু এক বিছানায় একই সাথে দুজনকে শোয়া এইভাবে খেলা হবে না। এক বিছানা তাহলে এই জায়গায় না, তোমাকে আর কি কক্সবাজার নিয়ে যাবো, কক্সবাজার নিয়ে যাবো, তারপর ওই দুজন ওই জায়গায় হোটেলে উঠলে তারপর ওইখানে খেলা করবো। ওকে, ঠিক আছে, খেলা হবে, কিন্তু দুজনে এক বিছানায় হবে না। হয়তো আমাকে আগে করলেন, ওকে পরে করলেন, এইভাবে হবে।
না না না, দুইজনকে একসাথে এক দুজনে খেলবো। একবার তোমাকে করবো, একবার ওকে ঢুকাবো, একবার তোমাকে ঢুকাবো, একবার ওকে ঢুকাবো। ওকে, তো ওরকম তো আপনি শান্তি পাইবেন, কিন্তু আমাদের দুজনের একজন অত শান্তি পাইবো না। শান্তি পাওয়া কারণ খাওয়ার জিনিস কেউ যদি সামনে থেকে টান দেয় তখন কি ভালো লাগে? খাওয়া শেষ না হওয়া পর্যন্ত